যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শহীদ জিয়া শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুব দ্রুত গণতন্ত্রের যাত্রা সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ঐক্যমত হওয়া প্রস্তাবিত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব হবে। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিও জানান তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি বলেই দেশে অনিশ্চয়তা ও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হয়েছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত ইসি কিভাবে প্রতিশ্রুতি ভাঙল সেই প্রশ্ন আপিল বিভাগের। আগামী নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। ইশরাক হোসেনের আইনজীবীর দাবি, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শপথ পড়াতে আর বাধা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানালেন রিটকারীর আইনজীবী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিকালে ইশরাক হোসেন নির্বাচন কমিশন ও রিটকারীর আইনজীবী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় নির্বাচন কমিশনকে তিরস্কার করেন দেশের সর্বোচ্চ আদালত। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছেন যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, তারা গেজেট প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন। শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের
যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনালের রায়ের পর ইশরাক হোসেনের শপথের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানতে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। পরে আবার মতামত পাওয়ার আগেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে আইন কানুন পর্যবেক্ষণ করেই নেওয়া হবে সিদ্ধান্ত। এর আগে সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে জানায় এ বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন। এরই মধ্যে শপথের গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে ২৬ মে। আর সিটি কর্পোরেশন ৫ বছরের মেয়াদ শেষ হবে ১ জুন। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই, আমি টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সিধা মন্তব্য করা যায় না। আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে শপথ আয়োজন করতে শেষবারের মতো অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে। ইশরাক আরও বলেন, একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে গত ২ সপ্তাহ ধরে নগর ভবনে চলছে আন্দোলন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র হিসেবে তাদের নেতা শপথ যাতে না নিতে পারে সেজন্য একটি মহল ষড়যন্ত্র করছে। দুপুর ২টার পর তাদের আন্দোলনে সংহতি জানিয়ে নগর ভবনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার উপস্থিতিতে উজ্জীবিত হয় নেতাকর্মীরা। ফুল দিয়ে বরণ করা হয় তাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির প্রার্থী হওয়ায় তার উপর বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে বলে জানান তিনি। কিন্তু সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। সকালে জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়ার ভাগ্য এখনও লেখা হয়নি, আমরা সবাই মিলে লিখব। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কেই ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ সমস্ত বিশ্বকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান।
Nikkei Forum has, over the years, become a guiding light of dialogue, vision, and resolve for Asia's future. পরে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। In Bangladesh, we went through a transformational change by a massive uprising of students in the common people just few months back, and consequently my government came into the position. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। But if we need a good job at the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one reason, that's why the politicians are looking for, not all political parties, just one particular. জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। জাপান সফরের দ্বিতীয় দিনে নিক্কাই ফোরামের সম্মেলন সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, গত 1.5 দশকে দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল পতিত স্বৈরাচার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সামনে এসেছে উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 5 বছরে 1 লক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে জাপান। দেশটিতে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে জাপান সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। মানব সম্পদ বিষয়ে সেমিনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করবে।